আসসালামু আলাইকুম দর্শক। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলাপচারিতার আয়োজন পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নিয়মিত অনুষ্ঠান খোঁজ খবরে। আজকেও আমাদের অতিথি আপনারা জানেন গতকাল থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রেখেছিলাম। আমরা ৩৫ মিনিট দেরি করেছি অনুষ্ঠানটা শুরু করতে কারিগরি ত্রুটির কারণে। আমাদের আজকের অতিথি আ বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, আপনাদের সবার আগ্রহের মানুষ এবং বাংলাদেশের একজন সিনিয়র পলিটিশিয়ান রাজনীতিবিদ মেজর অবসরপ্রাপ্ত আ আখরুজ্জামান রঞ্জন। রঞ্জন ভাই আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকদের পক্ষ থেকে। আপনার লাইট একটু বেশিই বেড়ে গেছে রঞ্জন ভাই। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। জি। একদমই তাই। দর্শক আমরা গতকাল আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাদের দিক থেকে কিছু জিনিস আগ্রহের ছিল। মানুষ অনেক সময় দেখবেন যে বাংলাদেশের পথে ঘাটে যখন আলোচনা হয়, তখন অনেকেই বলে যে ৭৫ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ একটা সাংঘাতিক চ্যালেঞ্জের মধ্যে পড়েছিল। তখনও আ প্রশাসন সাংঘাতিকভাবে তারা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের কমান্ডারদের খুঁজেছে, জেলা কমান্ডারদের খুঁজেছে এবং প্রশাসনিকভাবে আওয়ামী লীগ এবং সারা দেশেও জনপ্রিয়তাও ধস নেমেছিল। সেরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। অনেকে মেলানোর চেষ্টা করেন যে ৭৫ এ আওয়ামী লীগের যে সিচুয়েশন ২০২৪ এও কি সেটি কিনা। ৭৫ এর পরে তার ২৪ বছর ২১ বছর লেগেছিল ক্ষমতায় আসতে। ঘুরে দাঁড়াতে সময় লেগেছিল অন্তত ৪-৫ বছর। আ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিয়েছিলেন। আওয়ামী লীগ পলিটিক্স পুরোদমে শুরু করতে পেরেছিল। আমরা মেজর আখতারুজ্জামান রঞ্জন, আপনি বীর মুক্তিযোদ্ধা, আপনার কাছে প্রশ্ন রাখতে চেয়েছিলাম গতকালকে যে ৭৫ পরবর্তী আওয়ামী লীগের যে কঠিন সময় এবং বর্তমান সময়ে কোন সামঞ্জস্য মিল আছে কিনা? নাম্বার 1। নাম্বার 2 আমি জানতে চেয়েছিলাম দেশে গত ১৫ মাসে মুক্তিযুদ্ধ বিরোধী অনেক কর্মকাণ্ড দেখা গেছে। আওয়ামী লীগের নাম মুছতে গিয়ে, আওয়ামী লীগের স্মৃতিস্তম্ভ মুছতে গিয়ে বা ধরেন শেখ হাসিনার ভাস্কর্য ভাঙতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলো ভাঙা পড়েছে। সেগুলোর পাশাপাশি বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে হাত দেওয়া হয়েছে। স্বাধীনতার স্মৃতি যেগুলো বহন করে সেগুলোতে হাত দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ নামটাই এখন যেন কেউ বলতে প্রকাশ করতে ভয় পায়। আপনার কাছে জানতে চেয়েছি এই সময়টা কেন এরকম কঠিন হলো? সেই বিষয়ে বিশ্লেষণ চাবো। তার আগে আজকের যে আলোচিত ইস্যু অনেকেই ধরে নিয়েছেন একে হলো ১৭ তারিখ আবার শেখ হাসিনার মামলার রায়। এর মধ্যে অজিত দোভাল তিনি খুব আলোচিত ভারতের নিরাপত্তা উপদেষ্টা। এর আগে ভারতের নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের মানুষ এত একটা চিনত না। ৫ আগস্টের মধ্যে দিয়ে বেশি চেনে। তাকে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা যাকেও মানুষ আগে চিনত না। এখন চেনে ডক্টর ইউনূসের সময় খলিলুর রহমান উনাকে আমন্ত্রণ জানিয়েছেন। এটা অনেকেই বলছেন বেশ আলোচিত। বেশ গুঞ্জন আছে এটা নিয়ে। সেই বিষয়ে আপনার বিশ্লেষণ চাই। আরেকটা জিনিস খুব স্পর্শকাতর আলোচিত হচ্ছে। বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশে জঙ্গিবাদের দিকে খুব তীক্ষ্ণ অভিযোগ করছে। ইন্ডিয়ান মিডিয়া বলছে, সরকার না। তবে বেশ কিছু গুঞ্জন আছে। নানান রকম গুঞ্জন চারদিকে যে ইন্টারন্যাশনালি বাংলাদেশকে কি চোখে দেখছে। কারণ হচ্ছে বাংলাদেশে দেখেন মাজার ভাঙা পড়ছে। শত মাজার ভাঙা হয়েছে। বাংলাদেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি নতুন করে উঠে আসছে। খুব শক্তভাবে বলছি। মানে এইসব দিক কি বাংলাদেশকে কোনো গভীর হুমকির মুখে ফেলছে কিনা? জনাব আখতারুজ্জামান রঞ্জন, আপনার মূল্যবান বিশ্লেষণ প্রত্যাশা করছি। আজকে যদিও সংক্ষিপ্ত সময় আমাদের হাতে। জনাব আখতারুজ্জামান রঞ্জন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম পূর্ণিয়া। তোমার মাধ্যমে তোমার অগণিত দর্শক শ্রোতাদেরকে সালাম। সশস্ত্র সালাম জানাই। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সবচেয়ে বড় কথা হলো আমি বারবার বলার চেষ্টা করি সবাই নিরাপদে থাকার চেষ্টা করবেন। আমাদের নিরাপত্তা যে হুমকির মুখে পড়ে যাচ্ছে এটা কিন্তু আজকে আমাদের কিছু বক্তব্যে আরো প্রকট হয়ে উঠেছে। আজকে একটা বিশাল ইসলামিক সম্মেলন হয়েছে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে। যেখানে বড় রাজনৈতিক দলগুলো সবাই অংশগ্রহণ করেছে। ইসলামিক যে ৮টি রাজনৈতিক দল আছে করেছে, জামাত ইসলাম বিএনপি অংশগ্রহণ করেছে। ইসলামিক সম্মেলন হতেই পারে, সেখানে খতমে নবুওয়াত নিয়ে কথা বলতেই পারে। আমি দাবি করতে পারি, অবশ্যই দাবি করি এবং অবশ্যই বিশ্বাস করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশেষ নবী, এটা আমরা বিশ্বাস করি। বিশ্বাসের সঙ্গে কেউ তো একমত হতে পারে, নাও হতে পারে। এই আল্লাহর পৃথিবীতে কে বাস করবে, কে বাস করবে না, সেটা নির্ধারণ করার দায়িত্ব তো আল্লাহ বান্দাকে দেয় নাই। আমরা তো এখানে সবাই আসছি, আল্লাহই আমাদের পাঠিয়েছেন। যে ধর্মে থাকি না কেন, আমাদের মূল আসল কর্তা তো আল্লাহ। আল্লাহ আমাদের এখানে পাঠিয়েছেন। এখন এই যে আজকে যে আমরা সকল ইসলামিক চিন্তাবিদেরা, দার্শনিকেরা, আমাদের নেতারা, যারা আমাদেরকে শান্তির কথা শোনাবেন, ইসলাম মানে শান্তি, শান্তির কথা শোনাবেন, যারা আমাদেরকে সাম্যের কথা শোনাবেন, ভ্রাতৃত্বের কথা শোনাবেন। আমি ভুল করতে পারি, আমার হয়তো পথ মত কথা ভুল হতে পারে, আমাকে বুঝাবেন, আমার সঙ্গে দরকার পড়লে আলোচনা করবেন। আমাকে আমার স্পেসটা তো আপনি আমাকে দিবেন। আমার স্পেসটা তো ডিনাই করার ক্ষমতা আল্লাহ আপনাদেরকে কাউকে দেয় নাই।
কিন্তু আজকে অত্যন্ত দুর্ভাগ্য, আমার শুনতে খুব খারাপ লাগলো, যেভাবে আপনি অন্য একটি মুসলমানের একটি অংশ, আমরা জানি যে অনেক মাযহাব নিয়ে আমরা কথা বলি, আমরা শিয়া সুন্নি ভাগে বিভক্ত হয়েছি, তারই একটি বিভক্তি হয়তো পরবর্তীতে হয়েছে। আমরা তো শিয়াকেও কাফের বলি, সুন্নিকে কাফের বলে শিয়া, এটা নিয়েও তো আমাদের অনেক মারামারি কাটাকাটি হানাহানি হয়েছে। আমরা মিডল ইস্টে দেখছি, সিরিয়াতে দেখতেছি, ইরাকে দেখতেছি, ইরানে দেখতেছি কি হচ্ছে। ওখানে তো মুসলমানের ভাই ভাই মারামারি হয়েছে। আমরাও তো ইসলামের এই ফেসাদ করে আমার নবীর 2 নাতিকে আমরা হত্যা করেছি। এটা আমরাই তো করেছি, মুসলমানই তো করেছে, অন্য তো কেউ করে নাই। আজকে এরকম একটা আজকের দিনে প্রকাশ্যে আপনি বলবেন যে কাদিয়ানীকে অন-ইসলামিক ঘোষণা করতে হবে। এটা কি রাষ্ট্রীয় দায়িত্ব? কে ইসলাম না? এটা কি রাষ্ট্র কখনো বলতে পারবে কোন ধর্ম দেশে থাকবে, কোন ধর্ম থাকবে না? এটা কি রাষ্ট্র নির্ধারণ করে দিতে পারবে যে বাংলাদেশে এই ধর্মের লোক থাকতে পারবে, এই বিশ্বাসের লোক থাকতে পারবে, আর এর বাইরে থাকতে পারবে না? তাহলে আমাদের এই বিশাল বিশাল আলেমরা, এত জ্ঞানী গুণী আলেম সমাজ যদি এই ধরনের বক্তব্য দিয়ে দেশে একটা ফ্যাসাদ সৃষ্টি করতে চায়, তাহলে তো এটা তারা ইসলামের পক্ষে তারা কথা বলছে না। আমি সরি, বিনীত হয়ে বলছি, এটা তো ইসলামের পক্ষে বলছেন না। কাদিয়ানী আমার বন্ধু না, কাদিয়ানীকে আমি আমার আপন মনে করি না, কিন্তু তারপরে আমি মনে করি কাদিয়ানীদের অধিকার আছে তাদের ধর্ম, তাদের সংস্কৃতি, তাদের কৃষ্টি তাদের মতো করে পালন করার। আমি সেটাকে ফলন করব না, আমি তার পাশে যাব না, আমার সন্তানকে কাদিয়ানী হতে দিব না, কাদিয়ানী না হওয়ার জন্য বলবো। কিন্তু কাদিয়ানীকে আমি অন-ইসলামিক ঘোষণা করব এবং তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব, করে দেশে যে অশান্তি সৃষ্টি হবে। আপনি কি সেই পাকিস্তানে 48-49 সনের সেই কাদিয়ানী রায়ট লাগিয়ে দিয়ে বাংলাদেশটাকে অন্যদিকে নিয়ে যেতে চান? আজকে বাংলাদেশে প্রায় 90% মানুষ মুসলমান, তার মধ্যে কত সংখ্যা কাদিয়ানী আছে? আমরা আজকে এই কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজকে আমরা বিভ্রান্ত সৃষ্টি করি, এখানে যদি অশান্তি সৃষ্টি করি, সে আগুন কি খালি কাদিয়ানি ঘরে লাগবে, অন্যের ঘরে লাগবে না? আমি আলেম সমাজের কাছে অনুরোধ করব, এই ধর্মটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যায় না। ইসলাম সার্বজনীন, সকল মানুষের জন্য। আমরা হয়তো অনেকে বুঝি না, আমাদের হয়তো আল্লাহ সেই বুদ্ধি মেধা দেয় নাই, ফলে আমরা হয়তো আল্লাহকে সত্যিকার অনুধাবন করতে পারি নাই। তাই বলে এক বান্দা আরেক বান্দাকে তো মেরে ফেলতে পারে না। এক বান্দাকে তো অধিকার দেওয়া হয়নি আরেক বান্দার ধর্ম অধিকার, তার কৃষ্টি, তার কালচার, তার সংস্কৃতি কে বাধাগ্রস্ত করার। কাজে আমি মনে করি আজকে যে মঞ্চে কথা বলা হয়েছে এটা খুবই অনুভূত। এই কথাটা বলাটা আমাদের আলেম সমাজে কতটা যুক্তিসঙ্গ হয়েছে আমি উনাদের কাছে ছেড়ে দিলাম। আজকের এই নতুন প্রজন্ম এদিকে যদি বিভ্রান্ত করে, এইটা নিয়ে যদি হানাহানি কাটাকাটি মারামারি হয়, দেশটা যেখানে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে সেখানে আপনি যদি নিধন করতে যান, পারবেন? আপনার এদের শিকড় তো অনেক দূরে গজিয়ে গেছে। কাজে আমি মনে করি, আমি আমার কাছে জিনিসটা ভালো লাগে নাই, আমি এটা গ্রহণ করতে পারি নাই। সেই কথাটি আমি স্পষ্ট করে আপনাদের বলছি। কারো অধিকার নাই, সরি স্যার, আপনি আমাকে অসন্তুষ্ট হতে পারেন, আমার শিরচ্ছেদ করতে পারেন, কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, কাউকে অন-ইসলামিক ঘোষণা করার অধিকার আল্লাহ আমাদের কাউকে দেয় নাই। আর আমাদের আইনে এখানে পাকিস্তানের মতো ওই ধর্মর আইন নাই, আর এখানে রাষ্ট্রের কোনো ক্ষমতা নাই কাকে ইসলামিক কে অন-ইসলামিক সেটা ঘোষণা করার। ৭৫-এর পরে আওয়ামী লীগ কেমন ছিল গুরুত্বপূর্ণ তথ্য দিল আক্তার। একটা জনসভা হলো, সেখানে আমরা ঐক্যের কথা বললাম না, সাম্যের কথা বললাম না, জনগণের শান্তির কথা বললাম না, আমরা দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা আবেদন করলাম না, সেখানে আমরা ফ্যাসাদ করলাম, কুৎসা রটাইলাম, একটি উদ্দেশ্য শক্তির বিরুদ্ধে বিরুদ্ধচারণ করলাম, আমাদের একজন ভাইকে আমরা আপনাকে প্রতিপক্ষ বানালাম। এটা কি আমাদের সঠিক হয়েছে? আমি এটি আমাদের আলেম সমাজের কাছে আমি রেখে দিলাম কথাটি। এটা আপনারা আরেকটু চিন্তা করেন, আরেকটু গভীরভাবে চিন্তা করেন, এতে কার ফায়দা হচ্ছে, কে এটার সুযোগ নিবে, কাদেরকে আপনারা এই কাজটি করে ফায়দা দিয়ে দিচ্ছেন, এই বিষয়টি আপনাকে ছেড়ে দিলাম। দ্বিতীয়ত আমরা আসি যে কথাটা আপনি বলেছেন
যে অজিল দোভাল ভারতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা প্রধানমন্ত্রীর বা রাষ্ট্রপতির, এখানে আমাদের খলিলুর রহমান সাহেব আমার মনে হয় না সম্ভবত ভারতের কোনো নিমন্ত্রণে দিল্লিতে যাচ্ছেন। দিল্লিতে কয়েকটি দেশের একটি একটি নিরাপত্তা বিষয়ক একটা সাব কমিটি আছে মনে হয়, বাংলাদেশ, ভারত, সম্ভবত নেপাল আছে, ভুটান আছে, মরিশাস আছে, এরকম কয়েকটা দেশ আছে, আমার এই মুহূর্তে সব দেশের নাম মনে নাই। তাদের একটা আঞ্চলিক সম্মেলন দিল্লিতে হবে। সে আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণ করার জন্য খলিলুর রহমান সাহেব দিল্লিতে যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা এমন কোনো খবর পাইনি, তথ্য পাইনি যে খলিলুর রহমান সাহেবকে আলাদাভাবে ভারত সরকার কোনো আমন্ত্রণ জানিয়েছে, বা অজিত দোভাল ওনাকে স্বাগত জানানোর মতো, বা ভারতে কোনো প্রোটোকল ওনাকে দেওয়া হবে, এরকম তথ্য আমরা এখন পর্যন্ত এই মুহূর্তে পর্যন্ত পাইনি। তার মানে ওখানে একটা আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন, সেই আন্তর্জাতিক সম্মেলন যারা অর্গানাইজ করবে সেই অর্গানাইজাররা হয়তো ওনাকে রিসিভ করবেন, ওখানে একটা বসার হবে, উনি বক্তব্য দিবেন। সেখানে অজিত দোভাল সাহেবকে দেখা হতেও পারে, দেখা হয়তো হবে, একই হলে বক্তব্য যখন দিবেন সেখানে হয়তো কুশল বিনিময় হতে পারে। কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে অজিত দোভাল কোনো রাজনৈতিক ইস্যু, নিরাপত্তা ইস্যু বাংলাদেশের সঙ্গে বসে আলোচনা করবে। কারণ ভারতের বিভিন্ন মিডিয়া বাংলাদেশকে দায়ী করছে এই দেশে ইসলামী জঙ্গিবাদী উত্থান হচ্ছে, একটা মিথ্যা তথ্য দিচ্ছে, মিথ্যা খবর প্রচার করছে। সেটা ভারত মানা করে নাই। এমনকি ভারতীয় মিডিয়া অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে বলেছে দিল্লিতে রেড ফোর্টে যে কার বোমা ব্লাস্ট হয়েছে সেখানে যে ডাক্তার সাহেব ছিলেন তার সঙ্গে নাকি বাংলাদেশেরও কয়েকজন ডাক্তারের সম্পর্ক আছে, যোগাযোগ হয়েছিল, এর ধরনের খবর তথ্য প্রচার হয়েছে। সেটার ব্যাপারে আমাদের সরকার ভারতের উপ রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে, ওখানে তাদেরকে জানিয়েছে এই খবরটি বাংলাদেশ অস্বীকার করেছে। কাজে সেই রকম একটা পরিবেশটিতে যেখানে নিরাপত্তা বাংলাদেশের সঙ্গে ভারতের একটা একটা মানে চ্যালেঞ্জের মুখে পড়েছে, ভারতীয় সেনাবাহিনী শারীরিকভাবে বাংলাদেশের একদম সীমান্ত রেখা বরাবর টহল দিয়ে বেড়াচ্ছে। এটা বিএসএফ না, ভারতীয় মূল সেনাবাহিনী, যেই বর্ডারের 1 কিলোমিটারের মধ্যে ইস্টার্ন কমান্ডের প্রধান এসে বক্তব্য দিচ্ছে এবং তাদেরকে বাংলাদেশ সম্বন্ধে সরাসরি হুঁশিয়ার করে দিচ্ছে, সেরকম একটা টান টান অবস্থায়, সেখানে নিরাপত্তা এরকম একটা অবস্থায় অজিত দোভাল আমাদের খলিল সাহেবের সঙ্গে হাই হেলো ছাড়া কোনো কথা বলবে, এটা পৃথিবীর কেউ বিশ্বাস করে না। তো বাংলাদেশে হইতেও পারে, আমাদের অনেক সময় বাংলাদেশের লোকেরা এসে অনেক বড় প্রচার করি, যেমন এই কথা হয়েছে, এইটা হয়েছে, আমরা একতরফা স্টেটমেন্ট দিয়ে দিই, হয়তো অন্যরা সেটা কিছু বলে না। তবে আপনি যেটা বললেন সেটা বলছি যে খলিলুর রহমান যেখানে বাংলাদেশের পতিত সরকারের প্রধানকে আইনের আওতায় আনতে না দিয়ে ভারতে রেখে দিয়েছে, সেখানে খলিল সাহেব কোন প্রোটোকলে, কোন এজেন্ডা নিয়ে, কোন মানে সংবাদ নিয়ে ভারতে যাচ্ছেন আমরা জানি না। যদি ওনার সেমিনারও হয়ে থাকে, সে সেমিনারে যাওয়াটাও এই মুহূর্তে কতটুকু সঙ্গত হচ্ছে, এটাও আমার মনে হয় অনেক বিশ্লেষকরাই, অনেক সংশ্লিষ্ট নিরাপত্তা বিশেষজ্ঞরা একটু হতাশ হবেন। এটা আমাদেরকে একটা নত জানুর মতো অবস্থায় নিয়ে যাবে। আমরা সেখানে ভারতের কোনো সুনির্দিষ্ট আমন্ত্রণ ছাড়া ওখানে আমাদের যাওয়াটা কতটুকু সমীচীন হয়েছে, বাংলাদেশের স্বার্থ কতটুকু রক্ষা হবে, বাংলাদেশের মান সম্মান ভাবমূর্তি সেখানে কতটুকু রক্ষা হবে, এটা কিন্তু আজকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন খলিলুর রহমান সাহেব। আসলে কোন মানুষ যদি পদের জন্য লোভী হয় তাহলে তাকে দিয়ে যে কোনো কাজ করানো যায়। আমাদের এই খলিল সাহেবরা বাংলাদেশের জনগণের জন্য, জাতির জন্য তাদের কি কন্ট্রিবিউশন আছে দৃশ্যমান কিছু আমরা দেখতে পাই নাই, আজ পর্যন্ত আমরা দেখার সুযোগ হয় নাই তাদের কি আছে। কিন্তু বাংলাদেশের অনেক ষড়যন্ত্রের সঙ্গে, বাংলাদেশের স্বার্থবিরোধী অনেক ষড়যন্ত্রের সঙ্গে তারা সংশ্লিষ্ট, তারা সেখানে মানুষের সঙ্গে যাচ্ছে। কাজে আমি মনে করি
এটা আমাদের খলিল রহমান সাহেবের দিল্লি যাওয়াটা বাংলাদেশের আরেকটা নৈতিক পরাজয় হলো ভারতের সঙ্গে রাজনীতিতে, যেখানে বাংলাদেশের মানুষ আজকে প্রচন্ড ভাবে ভারত বিদ্বেষী, যারা মনে করে ভারত আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, সেই জনগণের সঙ্গে কথা না বলে জনগণের কোনো প্রয়োজন ছাড়া খলিল রহমান সাহেব দিল্লি যাওয়াটা আমি মনে করি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। জনগণের যে আস্থা তার উপরে, সে আস্থার সঙ্গে সে বেইমানি করেছে। এটা হলো আমার ব্যক্তিগত মতামত। আমার মনে হয় জনগণের বৃহৎ অংশ তাই মনে করবে। দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটা করেছেন যে ৭৫ উত্তর বাংলাদেশে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছিল সেটার সঙ্গে আজকের অবস্থাটা তুলনা করছেন। দেখেন ৭৫-এর 15 আগস্টে একটা সংঘাত হয়েছে আওয়ামী লীগের লোকদের মধ্যে, এবং আওয়ামী লীগের একটি নেতৃত্ব তৎকালীন আওয়ামী লীগের অনুগত সেনাবাহিনীর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। এই হত্যার সঙ্গে যারা জড়িত ছিল তারা সবাই সরাসরি আওয়ামী লীগের মন্ত্রী ছিল, সংসদ ছিল। খন্দকার মুস্তাক তো বড় মন্ত্রী ছিল, পানি সম্পদ মন্ত্রী, যে মন্ত্রীটা ভারতের সঙ্গে ফারাক্কা নিয়ে বাহাস করার কথা, অর্থাৎ ভারত বিরোধী, তাই উনি ওই সময় পানি সম্পদ মন্ত্রী ছিলেন। আপনি জানেন ফারাক্কা নিয়ে আমাদের বাংলাদেশের সঙ্গে সংঘাত মুক্তিযুদ্ধের পর থেকে শুরু হয়ে গেছে। সেই সময় সরকারে যারা ছিল তারা সবাই কিন্তু আওয়ামী লীগের লোক ছিল। ওবায়দুর রহমান সাহেব ছিল, চাষী নজরুল ছিল, আপনার এই শাহ মোয়াজ্জেম হোসেন ছিল, ওই আরো কত লেখের নেতার নাম বলবো, বুঝছেন না? তারা সবাই ছিল আওয়ামী লীগ ঘরানার লোক। সেনাবাহিনীর যারা অংশগ্রহণ করেছিল তারা সবাই কর্নেল রশিদ, কর্নেল মুস্তাকের আত্মীয় ছিল। ডালিম বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে আত্মীয়তা সূত্রে ছিল। কাজে সে আওয়ামী লীগ ঘরানার লোকেরই সেই কাজটা করেছিল। পরবর্তীতে আবার তাদের মধ্যে সংঘাত সৃষ্টি হয়ে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ, পরবর্তী যিনি মেজর জেনারেল পদে পদোন্নতি হয়েছিলেন, তিনিও আওয়ামী লীগের পক্ষে আরেকটি কাউন্টার কু করলেন, করে জেনারেল জিয়াকে গ্রেফতার করলেন। সেই গ্রেফতার করার পরে ওনারা সরকার গঠন করতে গিয়ে দেখলেন তারপরে একটা কাউন্টার রিভলিউশন হলো, যেটাকে আমরা ৭ই নভেম্বরের বিপ্লব বলি, সিপাহী জনতার বিপ্লব। আমরা এখনো বিপ্লব হিসাবে এখনো আমরা এটা বলার চেষ্টা, সেখানে আমরা সেই জিনিসটা আমরা এটা করলাম। তার পরবর্তী ধাপে যারা জিয়া যখন ক্ষমতায় আসলেন, তিনি জাতিটাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করলেন। তিনি সকল বিভেদ ভুলে গিয়ে সারা জাতিটাকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি 3টি কাজ করলেন। প্রথমেই করলেন বাকশালের নামে গণতন্ত্রকে যে শৃঙ্খলিত করা হয়েছিল, বন্দী করা হয়েছিল, সেই বন্দী দশা থেকে গণতন্ত্রকে উদ্ধার করে বহুদলীয় গণতন্ত্র আবার পুনরায় স্থাপন করলেন এবং আওয়ামী লীগকেও আবার পুনর্জীবিত করলেন। আপনি জানেন বঙ্গবন্ধুর বাকশালে আইনের আওতায় আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হয়েছিল। উনি সেই আওয়ামী লীগকে আবার স্বীকৃতি দিলেন এবং তৎকালীন স্পিকার ছিল নোয়াখালীর আমাদের স্পিকার, সে ভুলে গেলাম, অনেক নাম করা ব্যক্তি, উনার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্জীবিত করার ব্যবস্থা উনি করে দিলেন। পাশাপাশি ৭১-এ মুক্তিযুদ্ধের পরে জামাত ইসলামের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ ছিল। এটা আজকে আপনি অনেক মানুষ ভুলে যাচ্ছে। জামাত ইসলামের রাজনীতি পূর্ণ নিষিদ্ধ ছিল। জামাত ইসলামের নেতা গোলাম আজমকে বাংলাদেশে আসা নিষিদ্ধ ছিল। কিন্তু জেনারেল জিয়া রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ক্ষমতা আসার পরে সে জামাতের নেতা জনাব গোলাম আজম সাহেবকে বাংলাদেশে আসার অনুমতি দিলেন, পাশাপাশি এবং রাজনীতি করারও অনুমতি দিলেন। পাশাপাশি আওয়ামী লীগের তখন নেতা ছিলেন না আওয়ামী লীগের, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকেও আসার অনুমতি দিলেন। যদিও বাংলাদেশে উনি আসার পরে 1 মাসের মধ্যে জিয়া রহমান সাহেব নির্মম ভাবে নিহত হন একটি কুচক্রী মহলের হাতে। কাজেই বঙ্গবন্ধু রাজনীতি যেটা ছিল, ৭৫-এর উত্তর যে রাজনীতি আওয়ামী লীগ করে দেওয়ার সুযোগ করে দিয়ে গেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আজকের জামাতকেও রাজনীতি করার সুযোগ দিয়ে গেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এদেশে গণতন্ত্রকে আবার রাজনৈতিক পটমরিখায়
নিয়ে আসার জন্য সুযোগ করে দিয়ে গেছেন আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই আদর্শ ধরে বাংলাদেশ আরো প্রায় 50 বছর সামনে এগিয়ে গেল। আজকে আওয়ামী লীগ আবার নিষিদ্ধের দলে পড়েছে। এবার দেখেন ভাগ্যের কে নির্মম পরিহাস, যে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল, আজকে সেই জামাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সময় কাকে কি বলে। আজকে কিন্তু জিয়া রহমান নাই। আমি জানি না আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কেউ আসবে কিনা। তবে বিএনপি কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে, আবারও কিন্তু বিএনপির মহাসচিব প্রকারান্তরে আওয়ামী লীগকে পুনর্বাসন করার পক্ষে রায় দিয়েছে। বিএনপি কিন্তু নিষিদ্ধের পক্ষে প্রকাশ্যে অংশগ্রহণ করে নাই, এবং সেখানে বলছে বিএনপি অবস্থা হলো জনগণ যদি চায় তাহলে সিদ্ধ হতে পারে। বিষয়টি জনগণের উপর ছেড়ে দিয়েছে। কিন্তু আওয়ামী লীগের চিরশত্রু যে জামাতকে নিয়ে বিভিন্ন সময় রাজনীতি করেছেন, সে জামাত কিন্তু আজকে আওয়ামী লীগকে কোনো ছাড় দিচ্ছে না। ৭১ মুক্তিযুদ্ধের যে প্রতিপক্ষ, আওয়ামী লীগের যে মূল প্রতিপক্ষ, সেই জামাত ইসলাম কিন্তু আজকে আওয়ামী লীগকে ন্যূনতম ছাড় দিচ্ছে না। আজকের এই যুদ্ধটা আওয়ামী লীগ ভার্সেস জামাত ইসলামী, ছাত্রলীগ ভার্সেস ছাত্র শিবির। এখানে বিএনপির অবস্থানটা হলো একটা নিরপেক্ষ অবস্থান। এখানে বিএনপি জামাতেরও বিরুদ্ধে যাচ্ছে না, আওয়ামী লীগের বিরুদ্ধে যেতে চাচ্ছে না। এখানে চাচ্ছে আবার একটা ঐক্য তৈরি হোক, বাংলাদেশটাকে ঐক্য, ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যের মাধ্যমে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যাক। এখন আওয়ামী লীগকে বাঁচানোর জন্য আমাদের আরেকজন মসিহা আসতে হবে। মসিহা কে আসবেন আমি জানি না, তবে ডক্টর ইউনূস চেষ্টা করে গেছেন। উনি যতদিন ক্ষমতায় আছেন আমার মনে হয় না উনি একটা খুব কড়া অবস্থান আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়েছেন। যদি কড়া অবস্থান নিতেন তাহলে আইসিটি অ্যাক্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হতো না। কারণ আইসিটি একটাই তো অ্যাপ্লিকেবল না বাংলাদেশের কোনো মানুষের উপরে, এটা আন্তর্জাতিক অপরাধ। অর্থাৎ বাংলাদেশের কোনো মানুষ কোনো অপরাধ করলে ওই আইনে আনা যাবে। বাংলাদেশের মানুষ কেন আন্তর্জাতিক আইনে বিচার হবে? এটা আজকের দিনে হয়তো মনে হতে পারে যে বিশাল একটা কাজ করতেছি, কিন্তু ইতিহাস আগামী দিন বলবে এটা অবৈধ রায় হয়েছে, অবৈধ বিচার হয়েছে। অতীতে আমরা অনেক দেখেছি। কাজেই আমার তো মনে হয় ডক্টর ইউনূস সাহেব আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই আইসিটি আইনের অধীনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের ব্যবস্থা করেছেন। এখানে উচিত ছিল একটা বিপ্লবী আদালত করা। বিপ্লবী আদালত করে রমনা রেসকোর্সে বসে বা সোহরাওয়ার্দী উদ্যানে বসে অথবা শহীদ মিনারে বসে ট্রাইব্যুনাল করে গণ আদালতের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির রায় শুনিয়ে দেওয়া, এবং সেখানে একটি মানে কি বলে একটা ফাঁসি দিয়ে, যেটাকে বলা হয় একটা সিম্বলিক ফাঁসি দিয়ে দেখা যাওয়া যে আমরা ফেসিবাস বিরোধীদেরকে ঘৃণা করি, ধিক্কার দেই, এবং তাদেরকে আমরা প্রকাশ্যে ফাঁসি ঝুলিয়ে দিয়েছি। আজকে আইসিটি আইনে ফাঁসি দেওয়ার বিধান আছে, কিন্তু একটা পলাতক আসামিকে আমি কালকে আপনাকে বলেছি, কি করে আপনি তাকে ফাঁসি দেবেন? ফাঁসি দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু এই মডার্ন বিশ্বের এই এই মানবতাবাদীর পক্ষের বা উদারপন্থী বিশ্বের কাছে তার ফাঁসির জন্য সে তো আশ্রয় পেয়ে যাবে, তারা তাকে রক্ষা করতে এগিয়ে আসবে। কারণ আমরা কোনো মানুষের রাজনৈতিক সদিচ্ছা নিয়েই প্রশ্ন ওঠে কিনা, যে এটাতে ওদের যদি সত্যি ইচ্ছাই থাকতো, আর নাহলে বুঝে নাই, নাহলে বুঝতেই পারে নাই। এখন মাঝে মধ্যে যে বিপ্লবী সরকার বলছে না, তো ওনার বোধহয় বুঝেই নাই যে কেমনে কি করা উচিত, না বুঝে। সব তো এনজিওর মানুষ। হ্যাঁ, না এক্স্যাক্টলি বাংলাদেশের আমি মানুষের সেটাই সঙ্গে বলছি। কারণ আপনি ওই যে আপনি বলে রাগ করলে হেরে গেলেন, এখানে তো রাগের বসে অনেক কিছু করতে গিয়েছেন, করে গিয়ে কি হলো? আপনি প্রতিশোধ নিতে হলে তো এইভাবে প্রতিশোধ নেওয়া যাবে না। আপনি প্রতিশোধ নেওয়ার কে রে বাবা বলেন? তারা আপনি নিজেরা এবি পার্টির লোক যদি প্রসিকিউটর হয় তাহলে কি হবে? এবি পার্টি তো আওয়ামী লীগের শত্রু ছিল না, এবি পার্টি তো আওয়ামী লীগের সহায় শক্তি ছিল। আওয়ামী লীগ জামাত থেকে ভাঙ্গায় নিয়ে আসে এবি পার্টি করেছে। এইগুলো তো ইতিহাস একদিন বেরিয়ে আসবে, এগুলো তো মানুষ অস্বীকার করতে পারবে না। কাজে আজকে শেখ হাসিনার মসিহা তো ডক্টর ইউনূস। শেখ হাসিনাকে তো বাঁচিয়ে দিলেন। আপনি একবারের একটা রায় তো দুইবার হবে না।
এবং সেখানে যদি ফাঁসি দিতে না পারেন তো মানুষেরা হাসবে না? 17 তারিখে আপনি কি হবে বলেন? আপনি দেখেন তো আওয়ামী লীগ এখন ফুরফুরা হয়ে গেছে গা। আপনি কালকে কথাটা বলার পরে কিন্তু আওয়ামী লীগের মানুষের মধ্যে টেনশন মুক্ত হয়ে গেছে গা। মানুষ বুঝে ফেলেছে যে 17 তারিখে আর যাই হোক শেখ হাসিনা ফাঁসি হবে না। এই ফাঁসি না, আরো ফাঁসি আছে। এরকম একটা না অবস্থা আরকি। এটা তো হয়ে গেছে। এখানে কি হবে? কাজে আজকে আমি বলছি যে আওয়ামী লীগের সামনের দিনটাকে তো পরিষ্কার করে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আজকে এই যে আমাদের আলেম সাহেবদের বা ইসলামিক জলসার নামে, ইসলামী সভার নামে যে বিশুদ্ধারমূলক বক্তব্য দেওয়া হলো, এখানে তো আমরা কাদিয়ানি তো এমন কোনো কিছু না যে বাংলাদেশে তো কোনো প্রাসঙ্গিক হওয়ার কথা না। কয়জন আছে সারা বাংলাদেশে কাদিয়ানি? কতজন লোক আছে বাংলাদেশে কাদিয়ানি? আমার ডাক্তার ভাই কটিয়াদি থানাতে, আমার আপনার এই কটিয়াদি অবস্থা থানাতে, আমি বলছি একটু, আমার কটিয়াদি থানাতে, পাকুন্দিয়া থানাতে যে কজন কাদিয়ানি আছে, আমরা তো তাদেরকে রক্ষা করব। এটা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। তাদের কোনো সম্পদ আমি নষ্ট হইতে দিব না। এটা আমার নৈতিক ডাক্তার ভাই দায়িত্ব। আপনার এই সাম্প্রদায়িকতা বিরোধী এবং জঙ্গিবাদ বিরোধী এবং এই যে ইসলামের অপব্যবহার বিরোধী এই অবস্থান দর্শকরাও খুবই সাধুবাদের সঙ্গে গ্রহণ করেন এবং আমাদেরকে উজ্জীবিত করেন। কারণ বাংলাদেশ আপনি গতদিন একটা কথা বলেছেন, এর আগেও বলেছেন যে বাংলাদেশের মানুষ কখনোই ইসলামী জঙ্গিবাদ পছন্দ করে না। কখনোই তারা টেরোরিজম পছন্দ করে না। তারা কখনোই ইসলামিক ইসলামিক জঙ্গিবাদ নয়। পাকিস্তান আপনি আমি ইন্টারাপ্ট করলাম। বাংলাদেশের মানুষ কোন জঙ্গিবাদকে কথিত করে নাই। মাওবাদীদেরকে প্রশ্রয় দেয় নাই, নকশালীদের প্রশ্রয় দেয় নাই, সর্বহারা থেকে প্রশ্রয় দেয় নাই। এদেশে সর্বহারা আন্দোলন হয়েছে কিন্তু তারা মাথা তুলে দাঁড়াতে পারে নাই। কমিউনিস্টরা মাথা তুলে দাঁড়াতে পারে নাই। নকশালী আন্দোলন হয়েছে। হ্যাঁ, কাজে বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতে সন্ত্রাসীদের পক্ষে না, সেটা যে কোনো ফর্মে হোক, যে কোনো হোক। বাংলাদেশের মানুষ আগ্রাসী বক্তৃতা পছন্দ করে না। দিনের শেষে তারা কিন্তু আগ্রাসী পক্ষে যায় না। কাজে আমি যেটা বলছি যে আমার তো একটা নৈতিক দায়িত্ব হয়ে যাবে, কাদিয়ানি না কি কাদিয়ানি না, কারো সম্পত্তিকে ধ্বংস করতে গেলে রক্ষা করা আমার দায়িত্ব। কিন্তু সে যদি আমার চরম শত্রু হয়, তবু আমি তার সম্পদ, তার জীবন সবার আগে এগিয়ে যাব। সে যদি আমার ক্ষতিও করে থাকে, সে যদি আমার অতীতে যদি আমার কোনো ক্ষতিও করে থাকে, আমি বলছি আপনাদের সামনে প্রকাশ্যে, কাদিয়ানি বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, যদি আপনি কারো সম্পদ বা কারো জীবন হানি করতে চান, কারো প্রতি অত্যাচার করতে চান, আমি আল্লাহর নামে আপনাদের সামনে বুক পেতে দাঁড়াবো। আমি দিব না কোনো মানুষের প্রতি আপনি অন্যায়ভাবে আঘাত করতে। ধর্মের নামে হোক, কোনো আদর্শের নামে হোক, কোনো বিশ্বাসের নামে হোক, কোনো কারো সম্পদ ধ্বংস করতে আমি দিব না। আপনি চিন্তা করেন, জুলাই বিপ্লবের নামে আপনি গাজীর যে টায়ার ফ্যাক্টরিটা ধ্বংস করেছেন, এটা কি গাজীর একার সম্পদ ছিল? এটা কি বাংলাদেশের জাতীয় সম্পদ ছিল না? এরকম অনেক কিছু ধ্বংস করে, অনেক কিছু ধ্বংস করে, পরেও করেছে। আপনি গাজীকে অপছন্দ করতে পারেন, গাজীকে আপনি দিতে পারেন, কিন্তু গাজীর টায়ার ফ্যাক্টরিটা আপনি কি দোষ করছিল? তাহলে আপনি তারা যে চোখে দেখছে এই জন্যই তো গ্রামীণের দিকেও এখন ক্ষোভ যে আপনি গাজী পুরাইছেন কোনো কারণ ছাড়া। না, তাহলে আমি কেন বলছি গাজীকে 100 বার ধরেন, গাজী দোষ করতে পারে, কিন্তু গাজী তো ওখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান করেছে। বাংলাদেশের এই যে রিক্সার আজকে এই যে টেম্পো এই টায়ার গুলা 100 ভাগ যে গাজীর থেকে উৎপাদন হইতো, বাংলাদেশের মানুষ সহজে সস্তায় পাইতো। আচ্ছা, কার ক্ষতি করলেন আপনি? গাজীকে আমি পছন্দ করি না। গাজীকে আমি একজন ভালো মানুষ মনে করি না। গাজীর প্রতি আমার অনেক অভিযোগ আছে। কিন্তু গাজীর টায়ার ফ্যাক্টরি কি দোষ করেছিল? আজকে আমি কাদিয়ানির অনেক মানুষ আছে যাদেরকে আমি ঘৃণা করি, যারা আমার ব্যক্তিগত শত্রু, যেমন শত্রু খ্রিস্টানের মধ্যে থাকতে পারে, মুসলমানের থাকতে পারে, কিন্তু তারপরেও আমি বলবো কাদিয়ানির বিরুদ্ধে এরকম ভাবে প্রকাশ্যে তাদেরকে মুসলিম ঘোষণা করতে হবে, এটা আলেম সমাজের কাছে মানুষ আশা করে না, কামনা করে না। জাতিকে বিভক্ত করবেন না। ইসলাম মানে শান্তির ধর্ম, ঐক্যের ধর্ম। কাজে আমি এই অবস্থান আমার পরিষ্কার, আমার জীবন যাবে, কিন্তু আমি অনৈক্যের রাজনীতি, ধর্মের নামে অধর্মের রাজনীতি, আল্লাহর নামে আমার ইচ্ছা চালিয়ে দেওয়া রাজনীতি আমি আর কিছু পারি বা না করি, আমি প্রকাশ্যে বাধা দেব, প্রতিবাদ করব। তাতে আল্লাহ বলেছেন তোর মৃত্যু হলে হোক। আমি আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এই জন্য যদি আমার মৃত্যু হয়,
আমি তো ভাগ্যবান, তাড়াতাড়ি কম পাপ করার সুযোগ পেলাম, আমি তাড়াতাড়ি আল্লাহর কাছে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রহমান রাহিম, ডাক্তার ভাই, আল্লাহ অবশ্যই আমাকে ক্ষমা করবেন। অনেক, অনেক ধন্যবাদ আজকে আক্তার ভাই। আমার খুব আগ্রহ থেকে আমি ভবিষ্যতে আপনার যখন সুযোগ পাবো আপনি সময় দিবেন। আমি ইতিহাস থেকে আমাদের দর্শকদের কিছু জানানোর চেষ্টা করব। কারণ আপনারা যারা এখন পর্যন্ত আমাদের সঙ্গে আছে, আমরা যাদেরকে পাই, তাদের কাছ থেকে খন্ড, খন্ড ইতিহাস জেনে রাখা আমাদের এবং পরবর্তী প্রজন্ম এবং এইসব ডকুমেন্ট থাকবে। YouTube এ এগুলো থেকে যাবে শত, শত বছর যদি সবকিছু ঠিকঠাক থাকে। আ তাহলে আমরা চাই যে যেকোনো সমসাময়িক আলোচনা এখন থেকে ইতিহাস ভিত্তিক কিছু আপনার কাছ থেকে জানবো। আজকে খণ্ডিত কিছু অংশ জানলাম। ভবিষ্যতে আরো নিশ্চয়ই জানার চেষ্টা করব। আজকে আমাদের সময়ের সংক্ষিপ্ততা আপনার আগেই অনুমতি চেয়ে নিয়েছি। তারপরেও আপনাকে দর্শকদের পক্ষ থেকে আবারও আজকে আমরা গত ২-৩ দিন দর্শকদের কমেন্টের উত্তর দিতে পারি না। আজকেও সেই সময় পাচ্ছি না। নিশ্চয়ই নেক্সট শোতে কমেন্টের উত্তর দিব। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা এবং দীর্ঘায়ু কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আমার আলাইকুম। এখানে আরেকটি অনুষ্ঠান শুরু হবে এখনই শুরু হবে। আমেরিকা থেকে একটা অনুষ্ঠান। সেটাও দেখার আমন্ত্রণ জানাইলাম। অনুষ্ঠানের নামটা জানি না। মনে নাই কি আমেরিকা একটা অনুষ্ঠান গত সপ্তাহে করেছিলাম। এটা আবার একটা হবে। এটা আমি একটু আপনার কাছ থেকে চ্যানেলের নামটা আপনি বলতে পারেন। আমাদের সেই চ্যানেলের নাম কনজারভেটিভ নাই। আমরা কনজারভেটিভ না, আপনি চ্যানেলের নামটা মনে থাকলে বলতে পারেন। দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি একটা মিনিট আমি দেখি এটা কি নাম যেন। এটা হলো মেয়েদের নামও তো জানি না কি অনুষ্ঠানদের। আচ্ছা, নিশ্চয়ই ভবিষ্যতে আবারও দর্শকদের জানাতে পারবো, যোগ দিবেন। তবে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। ইউটিউবে আছে আপনি দেখুন শরীর ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমি আবারও বলছি নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।